আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী গ্রন্থাগারিক সোনারগাঁও উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম ও দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয়টি আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। প্রিয় শিক্ষার্থী, আমাদের পৃথিবীতে নামের এই গ্রহটিতে অনেকগুলো দেশ আছে। আমি কি বলেছি? আমাদের পৃথিবীতে নামের এই গ্রহটিতে অনেকগুলো দেশ আছে। দেশগুলো বিশ্বের 7টি মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধুত্ব, যা বিশ্ব শান্তি ও এসব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন, যেমন সার্ক, ইসলামিক সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ ইত্যাদি। এতে এইসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন এবং বাংলাদেশের সাথে এদের সম্পর্ক বিষয়ে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কথাটি বলে দিয়েছিলাম আজকে আমি কোথা থেকে বানাচ্ছি? বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে সরকার গঠন হয়ে থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, ভোটের মাধ্যমে। তো বাংলাদেশ যেমন একটি দেশ, এরকম দেশ কি একটা দেশ ও একটা সংগঠন, অর্থাৎ একটি দেশ সাংগঠনিকভাবে গড়ে ওঠে। এই দেশকে পরিচালনা করার জন্য সরকার ব্যবস্থা রয়েছে, সরকারের মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে। এইভাবে সরকার গঠন করা হয়ে থাকে এবং দেশ পরিচালনা করা হয়ে থাকে। তো এখানে আমি বলেছি বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সংগঠন কি? আমাদের এই পৃথিবীতে অনেক দেশ রয়েছে, যেমন আমি কয়েকটি নাম বলতেছি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা। এগুলো আমাদেরকে এশিয়া মহাদেশ। এরপরে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, এরকম বিভিন্ন রকমের দেশ রয়েছে। তো এই দেশগুলো যেন সুন্দরভাবে চলতে পারে, সুন্দরভাবে চলার জন্য অবশ্যই সংগঠন রয়েছে। এই সংগঠনকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া করা হয়ে থাকে। এবং এর মধ্যে কি বাংলাদেশ একটি দেশ, পাকিস্তান একটি দেশ, এরকম বিভিন্ন রকমের দেশ রয়েছে। এই দেশগুলো একটা সংস্থার মাধ্যমে পরিচালিত হলে ভালো হয়, একটা সংগঠনের মাধ্যমে। তো আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের আন্তর্জাতিক যে কিছু সংগঠন রয়েছে আমি নাম বলেছি, যেমন সার্ক, ইসলামিক সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ, জাতিসংঘের ইত্যাদি, এরকম সংস্থা। তো আমি প্রথমে যে সংস্থাটি নিয়ে আলোচনা করব, সংস্থাটির নাম হচ্ছে সার্ক। প্রিয় শিক্ষার্থী, সার্ক কি? সার্ক বলতে আমি কি বুঝি? সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক একটি সংক্ষিপ্ত রূপ। এর একটি বৃহৎ রূপ রয়েছে কি? সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক হলো ইংরেজি শব্দ। তো সার্কের ফুল মিনিং কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। প্রিয় শিক্ষার্থী, সার্ককে আস্তে আস্তে ভাঙলে, এই শব্দগুলোকে পুরোপুরি ভাঙলে প্রত্যেকটা SAARC, এটা হলো সার্ক। এটা হলো সংক্ষিপ্ত। এটা পুনরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। শুরুতে এটি দক্ষিণ এশিয়ার একটি 7টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত হয়। পরবর্তীকালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক,
সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধারণ লক্ষ্যে এটি একটি প্রতিষ্ঠিত হয়েছে। সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা, অর্থাৎ সার্কের যে বিভিন্ন দেশ নিয়ে যে সার্কটা গঠিত হয়েছিল, এই সার্ক একটি আঞ্চলিক সংস্থা। এখানে কি এই 7টি দেশে যে অঞ্চল ভেদে একটি সংগঠন করা হয়েছে সেটা হলো সার্ক, এবং এই অঞ্চল ভেদে কোন দেশের কি সমস্যা এই রাষ্ট্রপ্রধানরা মিলে সে দেশের এই সার্কে বসে এই রাষ্ট্রের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্ক কিভাবে গঠন হয়েছিল আমরা এখন দেখব। 1985 সালের 8 ডিসেম্বর ঢাকার সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। কত সালে? 1985 সালের 8 ডিসেম্বর ঢাকার সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? 8টি। তোমরা একটু মনোযোগী হবা। এখানে আমি কি বলেছি? সার্কের সদস্য রাষ্ট্র সংখ্যা কতজন? কতটি? 8টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। আমি আবার বলছি, সার্ক কিভাবে গঠন করা হয়েছিল। 1985 সালের 8 ডিসেম্বর ঢাকার সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। কতটি? 8টি। তো কি কি দেশ নিয়ে সার্ক গঠন হয়েছে আমি লিখতেছি, তোমাকে লক্ষ্য করো। এক নম্বর হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, তারপর হলো শ্রীলঙ্কা, সর্বশেষে যেতে হয়েছে প্রথমে সার্ক শ্রীলঙ্কা, নেপাল, সর্বশেষে যে রাষ্ট্রটির প্রথমে সার্ক গঠন করা হয়েছিল 7টি দেশকে, পরবর্তীতে এখন আরেকটি দেশ এসে যোগ হয়েছে, সেই দেশটির নাম হলো আফগানিস্তান। তোমরা লক্ষ্য করো, আমি প্রথম বলেছিলাম সার্ক নিয়ে ব্যবস্থা সার্কের গঠন কোন দেশকে সার্ক গঠন করা হয়েছিল। সার্ক গঠন করা হয়েছিল প্রথমে 7টি দেশ নিয়ে। সেই 7টি দেশ কি? বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সর্বশেষে আরেকটি দেশ এসে যোগ হয়েছে, সেই দেশের নাম কি? আফগানিস্তান। আমাদের সার্ক যে প্রথমে গঠন হয়েছিল তখন যখন গঠন হয়েছিল তখন সার্কের সদস্য ছিল 7টি। পরবর্তীতে আরেকটি দেশ এসে সদস্যভুক্ত হয়েছে, সেই সদস্যভুক্ত দেশের নাম কি? আফগানিস্তান। তোমাদের যদি প্রশ্ন করা হয় সার্কের প্রথমে কয়টি দেশে সার্ক গঠন হয়েছিল, বলতে হবে 7টি। পরবর্তীতে এখন সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? 8টি। তো এভাবে যদি প্রশ্ন করা হয় সার্কের সর্বশেষ যে রাষ্ট্রটি সার্কের সদস্যভুক্ত হয়েছিল সেই রাষ্ট্রের নাম কি, তাহলে তোমাদের বলতে হবে কি? আফগানিস্তান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য আমি এখন তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো
সেটি হলো সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় কি জর্জরিত? দারিদ্র্য, নিরপেক্ষতা, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশের দীর্ঘদিনের সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে সার্ক গঠন করা হয়। এছাড়াও সার্ক গঠনের আরো কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, এগুলো নিচে আলোচনা করা হলো। সার্ক গঠনের উদ্দেশ্যগুলো কি কি? সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এখন আমি তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব সার্কের উদ্দেশ্য। সার্কের উদ্দেশ্য কি? সার্কের উদ্দেশ্য, সার্কের উদ্দেশ্য এক নম্বর হলো সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। জীবনযাত্রা উন্নয়ন করা। 2 এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা। নিশ্চিত করা। 3 নম্বর, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনীয় পদক্ষেপ করা। আমি কি লিখেছি? এক নম্বর লক্ষ্য করা, সার্কের উদ্দেশ্যের মধ্যে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কি? সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। চার নম্বর,
এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করে। সহযোগিতা বৃদ্ধি করা। 5 নম্বর, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করা। সম্পর্ক স্থাপন। নাম্বার 6, অন্যান্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কেল লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। সার্কেলের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা। 5 নম্বর বলেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন। 6 নম্বরে লিখেছি অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কেল লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। প্রিয় শিক্ষার্থী, সার্কেল আরো উদ্দেশ্য রয়েছে। আর উদ্দেশ্যের মধ্যে 7 নম্বরে দেখি আমরা কি উদ্দেশ্য রয়েছে। 7 নম্বরে রয়েছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ সমস্যা দূর করে সার্কেল লক্ষ্য বাস্তবায়নে দূর করে পারস্পরিক সহযোগিতা সৃষ্টি করা। পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। সৃষ্টি করা। 8 নম্বর দেশগুলো সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা
চলা। 9 নম্বর অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্কের আরো উদ্দেশ্যের মধ্যে স্বার্থবর্জ উদ্দেশ্যটা হলো উদ্দেশ্যের মধ্যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। 8 নম্বর দেশগুলোর সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা নীতি মেনে চলা। 9 নম্বর অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে তখন যে আলোচনাটি করলাম, আলোচনার মধ্যে আমি আলোচনাটা করেছি আমি বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ একটি দেশ, এরকম রাষ্ট্রে বিভিন্ন রকম রয়েছে, প্রত্যেকটা দেশের এরকম একটা নাম রয়েছে, আমি আগে বলেছি। তো রাষ্ট্রগুলোর মধ্যে আমি যদি বাংলাদেশে বাস করি, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে নিয়ে কথা বলবো। তো এরকম অন্য দেশেও এরকম বিভিন্ন রকমের রাষ্ট্র রয়েছে, তারা তাদের দেশ নিয়ে কথা বলবে। রাষ্ট্রে এক দেশের সাথে অন্য রাষ্ট্রের উন্নয়নের বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। তার মানে এই নয় যে এক দেশকে নষ্ট করে ধ্বংস করে অন্য দেশ উন্নয়ন করবে, তারা প্রতিযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল ভাগ করে অর্থনীতিকে কিভাবে নিজ দেশের নিজ উদ্যোক্তা তৈরি করে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্য প্রচেষ্টা রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্ক একটি আন্তর্জাতিক সংস্থা। সার্কের বিভিন্ন কাজ রয়েছে, কাজের মধ্যে বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমি তোমাদেরকে সার্কের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। তো আলোচনার ফাঁকে আমি তোমাদের সাথে অনেক কথা বলেছি। তো কথা বলার চলাকালীন সময়ে তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হয়েছে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে বারবার লক্ষ্য করবে, দেখবে ফাঁকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো প্রশ্নটি পরবর্তীতে করোনা মহামারী যখন চলে যাবে, তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে ক্লাসে এসে তোমরা সেই প্রশ্নগুলি করবে, যেখানে বুঝো নাই সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমি তোমাদেরকে সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীর মধ্যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো আসসালামু আলাইকুম।